আজ বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক শুল্ক সংক্রান্ত ঘোষণা করতে চলেছেন। এই নিয়ে জল্পনার অন্ত নেই। এই আবহে ভারতও এই ঝড়ের জন্য প্রস্তুত হচ্ছে, কারণ 20% শুল্কর একটি আবহ চারদিকে উঠছে। সত্যি কি 20% শুল্ক আরোপ করবেন ট্রাম্প? যদিও ব্লুমবার্গের একটি রিপোর্ট বলছে যে ট্রাম্পের এই মুভ কিংবা এই নতুন ট্যারিফ ভারতের জন্য প্রায় $3 বিলিয়ন ক্ষতির কারণ হতে পারে। তবে ট্রাম্পের পারস্পরিক শুল্ক ভারতের ওপর ঠিক কি কি প্রভাব পড়বে তা মূল্যায়ন করে প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ করতে পারে নয়াদিল্লি, এটাই জানা যাচ্ছে। বুধবার অর্থাৎ আজ মার্কিন পূর্ব উপকূলীয় সময় বিকেল 4টের সময়, ভারতে সেটা বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল, পারস্পরিক শুল্ক নিয়ে ঘোষণা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে ট্রাম্প এই ঘোষণা করতেই পারস্পরিক শুল্ক কার্যকর হয়ে যাবে। অর্থাৎ যে মুহূর্তে ট্রাম্প এই পারস্পরিক শুল্ক ঘোষণা করবেন, ঠিক সেই মুহূর্ত থেকে এই শুল্ক লাগু হবে, কার্যকর হবে। হোয়াইট হাউস কি জানাচ্ছে, টেক আ লুক। And on trade, I have decided, for purposes of fairness, that I will charge a reciprocal tariff, meaning whatever countries charge the United States of America, we will charge them, no more, no less. In other words, they charge us a tax or tariff, and we charge them the exact same tax or tariff. Very simple. Nobody knows what that number is unless you go by the individual country. You can see what it is if you go to the individual country and you look at what they're charging us. In almost all cases, they're charging us vastly more than we charge them. ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেটভিট জানান, আমেরিকার জনগণের জন্য যাতে দুর্দান্ত একটি শুল্ক চুক্তি হয় তার জন্য সারাদিন অর্থনৈতিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাল্টা শুল্ক আরোপ করা হলে মার্কিন অর্থনীতিতে কেমন কি প্রভাব পড়তে পারে তা নিয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, কোন দেশের রাষ্ট্রপ্রধান সংশ্লিষ্ট দেশে উৎপাদিত পণ্য শুল্কের হার কমানোর আর্জি জানিয়ে ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই তাতে সাড়া দেবেন মার্কিন প্রেসিডেন্ট। দেখুন। Look at the unfair trade practices that we have. 50% from the European Union on American dairy. You have a 700% tariff from Japan on American rice. You have a 100% tariff from India on American agricultural products. You have nearly a 300% tariff from Canada on American butter and American cheese. This makes it virtually impossible for American products to be imported into these markets, and it has put a lot of Americans out of business and out of work over the past several decades. So it's time for reciprocity, and it's time for a president to take historic change to do what's right for the American people, and that's going to take... সোমবার আমেরিকা পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছিল, ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার দুগ্ধজাত দ্রব্যে 50%, জাপান আমেরিকার উৎপাদিত চালে 700%, কানাডা আমেরিকার দুগ্ধজাত দ্রব্যে প্রায় 300% এবং ভারত আমেরিকার কৃষিজাত পণ্যে প্রায় 100% শুল্ক আরোপ করেছে। অনেকেই অনুমান করছে সংশ্লিষ্ট দেশগুলি থেকে আমেরিকার রফতানি হওয়া পণ্য সমপরিমাণ শুল্ক চাপাতে পারে আমেরিকা। অর্থাৎ ওদেশ থেকে আমাদের দেশে যা আসে তাতে যদি আমরা 100% শুল্ক চাপাই, তাহলে আমাদের দেশ থেকে ওদেশে যা যাবে তাতেও 100% শুল্ক আমেরিকা চাপাবে। ভদ্রমহিলা এই কথাই বললেন এবং এটাই আমেরিকানদের মতে আনফেয়ার ট্রেড প্র্যাকটিস। এই আনফেয়ার ট্রেড প্র্যাকটিসে ডোনাল্ড ট্রাম্পের নতুন ট্যারিফ কিছু করুক না করুক, ডোনাল্ড ট্রাম্পের জন্য কিংবা আমেরিকানসদের জন্য একটা খুব সুন্দর ভবিষ্যৎ গড়ে দেবে। কিন্তু ভারতের জন্য কি হবে? মানে ভাবুন, যদি আমরা আমেরিকা থেকে একটি জলের বোতল আনাই, কথার কথা বলছি, জলের বোতল আনাই, আমরা যদি কোনো পণ্যে, কোনো কৃষিজাত পণ্যে 100% শুল্ক চাপাই আমেরিকা পাঠাতে গেলে, তাহলে তারাও তাতে 100% শুল্ক চাপাবে। অর্থাৎ ওই একটি জলের বোতলের দাম দ্বিগুণ হয়ে যাবে। আপনার কাছে বিকল্প কি? দেশি জিনিস খান, স্বদেশি জিনিস খান। বিগ ব্রাদার আমেরিকার দিকে তাকিয়ে থাকবেন না। তার দেশ থেকে আসছেই মানে কি খুব ভালো জিনিস না তো। স্বদেশি জিনিস গ্রহণ করুন, মেক ইন ইন্ডিয়াতে হাঁটুন। দেখবেন ট্রাম্পের এই ট্যারিফ সে তিনি যতই বাড়ান আর যতই কমান আপনাকে প্রভাব ফেলবে না এবং ওভারঅল দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলবে না। কিন্তু এখানেই একটি সমস্যা রয়েছে, ওপেন ইকোনমি আর ক্লোজড ইকোনমি। ভারত ওপেন ইকোনমি,
সেই ওপেন ইকোনমি থেকে আমি কোনো দেশের প্রোডাক্ট নেব না কিংবা সেই দেশের প্রোডাক্ট ব্যবহার করব না, আমার বাজারে আসতে দেব না, এটা আমরা বলতে পারি না, কারণ এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আমাদের জন্য সমস্যা হতে পারে। আমেরিকার যদি শুল্ক পরিসংখ্যান দেখি তাহলে দেখব ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার দুগ্ধজাত দ্রব্যে 50% শুল্ক আরোপ করেছে। অর্থাৎ যে কোনো দুগ্ধজাত দ্রব্য যেটা আমেরিকায় উৎপাদিত হয় সেটা যখন ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে আমদানি হয় তার জন্য 50% শুল্ক দিতে হয়। জাপান আমেরিকায় উৎপাদিত চালে 700% শুল্ক আরোপ করেছে। কানাডা আমেরিকার দুগ্ধজাত দ্রব্যে প্রায় 300% শুল্ক আরোপ করেছে। ভারত আমেরিকার কৃষিজাত পণ্যে 100% শুল্ক আরোপ করেছে। ট্রাম্প বলছে যে শুল্ক তোমরা আরোপ করবে সেই শুল্ক আমরাও আরোপ করব, কিন্তু এখানেই একটি রাইডার দিয়ে দিয়েছেন। বলতেন যদি কোনো দেশের রাষ্ট্রপ্রধান হোয়াইট হাউসকে লিখিতভাবে জানায় যে এই শুল্ক অতিরিক্ত, তাহলে বিবেচনাও করার রাস্তা কিংবা পথ খোলা থাকবে। এসবের মধ্যেও ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন এবং ভারতের মধ্যে শুল্ক আলোচনার ক্ষেত্রে ইতিবাচক দিক তুলে ধরেছেন। বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন খুবই বুদ্ধিমান মানুষ। হোয়াইট হাউসের সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলছেন প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি আমেরিকায় এসেছিলেন, আমরা সব সময় খুব ভালো বন্ধু, এরপরই প্রেসিডেন্টের খোঁচা। ভারত বিশ্বের সর্বোচ্চ হারে শুল্ক আদায় করা দেশগুলির মধ্যে একটি। সঙ্গে বলছেন মোদী খুব বুদ্ধিমান মানুষ, আমাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে, আমি মনে করি ভারত ও আমাদের দেশের জন্য অর্থাৎ আমেরিকার জন্য এর ফলাফল খুব ভালো হবে। কিন্তু এও জানিয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যে ভারত সবচেয়ে বেশি শুল্ক নেয় আমদানিতে। ভারতীয় কর্মকর্তারা বলছেন পারস্পরিক শুল্ক সংক্রান্ত 4টি সম্ভাব্য পরিস্থিতি এবং ভারতীয় বাণিজ্যের উপর সেগুলির সম্ভাব্য প্রভাবগুলি খতিয়ে দেখছে আমাদের কেন্দ্রীয় সরকার। মার্কিন শুল্ক নীতি পণ্য নির্দিষ্ট হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন, মেক্সিকো, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি। সেই পরিস্থিতিতে ভারতীয় রপ্তানি প্রতিযোগিতামূলক হতে পারে, অর্থাৎ আমরা একটা কম্পিটিটিভ জায়গায় চলে আসব। এদিকে আমেরিকা যদি সেক্টর ভিত্তিক শুল্ক পদক্ষেপ করে, অর্থাৎ প্রতিটি সেক্টরের জন্য আলাদা শুল্ক, তাহলে ব্যয় বৃদ্ধি এবং মার্জিন হ্রাস হতে পারে বিভিন্ন পণ্যের। সেই ক্ষেত্রে বিশ্বের সবকটি দেশেই এর প্রভাব পড়বে। অপরদিকে আবার দেশ নির্দিষ্ট এবং সেকেন্ডারি শুল্ক পরিস্থিতিতে ভারতের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এই বিষয়ে সরকারি এক আধিকারিক সংবাদ মাধ্যমকে বলছেন এই অনিশ্চয়তার পরিবেশে আমেরিকানরাও অনুমান করছে যে কিছু একটা হয়তো ভুল হচ্ছে, আর আমরা ঘোষণার জন্য অপেক্ষা করছি যে ঠিক কি ঘোষণা করবেন ডোনাল্ড ট্রাম্প। এরপর আমাদের বাণিজ্যের উপর এর কি কি প্রভাব পড়বে সেটার মূল্যায়ন করা হবে। অর্থাৎ প্রথমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করুন ট্যারিফটা ঠিক কি হবে, শুল্কর হারটা ঠিক কি হবে, তারপর বোঝা যাবে এটা আদৌ আমাদের গ্লোবাল মার্কেটে কম্পিটিটিভ স্ট্যান্স দেবে, নাকি এটা যেমন ব্লুমবার্গ প্রেডিক্ট করছে ভারতের জন্য প্রায় $3 বিলিয়ন ক্ষতির মুখ দেখতে হবে। এর আগে সোমবার একবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ভারত খুব শিগগিরই আমেরিকার পণ্যের ওপর থেকে শুল্ক কমাবে। এর আগেও এই ধরনের দাবি করেছিলেন ট্রাম্প, তবে তা হয়নি। সেই সময় ভারত সরকারের তরফ থেকে সংসদে জানিয়ে দেওয়া হয়েছিল, দিল্লির তরফ থেকে ওয়াশিংটনকে এই নিয়ে কোনো কথা দেওয়া হয়নি। এদিকে 2 এপ্রিল থেকে আমেরিকা পারস্পরিক শুল্ক চাপাতে শুরু করবে। এই আবহে এই দিনটিকে মুক্তি দিবস হিসেবে আখ্যা দিচ্ছেন ট্রাম্প, অর্থনৈতিক মুক্তি। আর এই আবহে 31শে মার্চ হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের মুখে ট্রাম্প বলেন, আমি শুনেছি ভারত তাদের শুল্ক অনেকটা কমাতে চলেছে। অনেক দেশই তাদের শুল্ক কমাতে চলেছে, কারণ পারস্পরিক শুল্ক যদি হয় তাহলে ভারত কমালে ডোনাল্ড ট্রাম্পও কমাবে। কি অদ্ভুত নীতি আমেরিকানদের। এখন প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্যে শুল্ক চাপালে কি কি প্রভাব পড়তে পারে ভারতের বাজারে। কারণ 2021, 2022 থেকে 2023, 2024 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ছিল ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, বিগেস্ট বিজনেস পার্টনার। ভারতের মোট পণ্য রপ্তানির প্রায় 18%, যা আমদানিতে প্রায় 6.22% এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রায় 10.73% মার্কিন যুক্তরাষ্ট্রের অবদান রয়েছে। ভারত থেকে আমেরিকায় রপ্তানি 30টি খাতে বিস্তৃত, যার মধ্যে 6টি কৃষিতে,
24টি শিল্পে। যদি আমেরিকার শুল্ক কার্যকর হয় তাহলে নিম্নলিখিত পণ্যগুলির ওপর কিভাবে প্রভাব পড়বে তা এক নজরে আমরা দেখব। দেখুন, শুল্ক যুদ্ধে ভারতের ওপর ঠিক কি কি প্রভাব পড়বে এক এক করে দেখব। অ্যালকোহল, ওয়াইন এবং স্পিরিট সর্বোচ্চ 122.10% শুল্ক বৃদ্ধি হতে পারে, যদিও রপ্তানি মাত্র $19.20 মিলিয়ন। দুগ্ধজাত পণ্য 38.23% শুল্কের পার্থক্যের ফলে $181.49 মিলিয়ন বাণিজ্যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ওই যে $3 বিলিয়ন, এবার আপনি গুনতে থাকুন। এর ফলে ঘি, মাখন এবং গুঁড়ো দুধের দাম অনেকটা বেড়ে যাবে এবং বাজারের অংশীদারিত্ব হ্রাস পাবে, মার্কেট শেয়ার কমে যাবে। মাছ, মাংস এবং প্রতিক্রিয়া জাতীয় সামুদ্রিক খাবার $2.58 বিলিয়ন রপ্তানিতে 27.83% শুল্কের পার্থক্য থাকবে। প্রধান রপ্তানি পণ্য চিংড়ি উল্লেখযোগ্যভাবে কম প্রতিযোগিতামূলক হয়ে পড়বে। অর্থাৎ আমরা যে চিংড়ি রপ্তানি করি সেই চিংড়ি রপ্তানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবার আসুন জীবন্ত প্রাণী এবং পশুজাত পণ্য। $10.31 মিলিয়ন মার্কিন রপ্তানির ওপর 27.75% শুল্ক পার্থক্য। প্রক্রিয়াজাত খাদ্য, চিনি এবং কোকোয়া বিনস যেটাকে বলি, কফিতে ব্যবহার হয়, 24.99% শুল্ক বৃদ্ধির ফলে প্রায় $1 বিলিয়ন রপ্তানির সমস্যায় পড়বে ভারত। আর এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় খাবার এবং মিষ্টি ব্যয়বহুল হয়ে উঠবে। জুতো, এবার আছি জুতোর জায়গায়, কারণ বড় বড় আমেরিকান ব্র্যান্ডস তাদের জুতো অনেকেই আজকাল কিনছেন। এই ক্ষেত্রে 15.56% বেশি শুল্ক পার্থক্যের সম্মুখীন হবে। হীরা, সোনা ও রূপা অর্থাৎ জুয়েলারি, জেমস্টোনস, সেখানে $11.88 বিলিয়ন রপ্তানি হলেও এই ক্ষেত্রে প্রায় 13.32% শুল্ক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর ফলে গয়নার দাম বৃদ্ধি পাবে এবং প্রতিযোগিতা কমে আসবে, হ্রাস পাবে প্রতিযোগিতা। শিল্পজাত পণ্য ওষুধের ক্ষেত্রে 10.90% শুল্ক পার্থক্যের সম্মুখীন হবে। এর ফলে জেনেরিক ওষুধ এবং বিশেষ ওষুধের দাম আরো বাড়বে। এই তো সবে 700টা ওষুধের দাম বাড়লো, এরপর যদি ওষুধের দাম আরো বাড়ে এবং সেগুলো যদি জেনেরিক ওষুধ এবং বিশেষ ওষুধ হয় তাহলে রীতিমতো সমস্যায় পড়বে ভারতের অনেক আমজনতা। ভোজ্য তেল এই ক্ষেত্রে 10.67% শুল্কের সম্মুখীন হবে, ফলে নারকেল ও সরষার তেলের দাম বৃদ্ধি হবে। আকরিক, খনিজ এবং পেট্রোলিয়াম এবং তার সঙ্গে গার্মেন্টস কিংবা পোশাক, এই ক্ষেত্রে কোনো নতুন শুল্ক কিন্তু প্রযোজ্য হবে না। অর্থাৎ খনিজ, পেট্রোলিয়াম, আকরিক এবং পোশাক কিংবা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোনো নতুন শুল্ক প্রযোজ্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ভারত অবশ্য ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে শুল্ক কমিয়ে দিয়েছে। অনেক ক্ষেত্রে ভারতের শুল্ক কমানো হয়েছে। মার্কিন পণ্যে ভারতের শুল্ক অনেক ক্ষেত্রে কম হয়েছে। কোথায় কোথায়? সম্প্রতি মার্কিন বারবন হুইস্কির ওপর শুল্ক কমিয়েছে ভারত। আগে মার্কিন বারবন হুইস্কির ওপর 150% শুল্ক আরোপ করেছিল ভারত, সম্প্রতি তা 50% কমিয়ে 100% করা হয়েছে। এর ফলে জনপ্রিয় মার্কিন ব্র্যান্ড জিম বিম তার দাম কমতে পারে ভারতে। অনেকের জন্য হয়তো সুখবর। গত 13 ফেব্রুয়ারি এই শুল্ক কমানোর নির্দেশিকা জারি করা হয়েছে। আর এবারের বাজেটে মোটরসাইকেলের ওপর শুল্ক কমায় ভারত। মার্কিন ব্র্যান্ড হার্লে ডেভিডসন, সেই হার্লে ডেভিডসন যার এখানে এসে কারখানা করার কথা ছিল, কারখানাটি হয়নি জানিয়ে বিরোধীরা ভারতীয় জনতা পার্টিকে এক রাশ বিদ্রুপ করেছিলেন, সেই হার্লে ডেভিডসন আমদানির ক্ষেত্রে ভারতে আরো 10% শুল্ক কমেছে। 2024 সালের ফেব্রুয়ারিতে ভারতে হার্লে ডেভিডসনের উপর 50% শুল্ক কমিয়েছিল। এবার শুল্ক যুদ্ধ নিয়ে সংসদে আশঙ্কা প্রকাশ করেছেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অর্থাৎ বর্তমান কংগ্রেস সাংসদ পি চিদাম্বরম। সরকারের পদক্ষেপ ঠিক কি সংসদে প্রশ্ন করছেন তিনি। এই শুল্ক যুদ্ধ উন্নয়নশীল দেশের অর্থনীতিকে ধ্বংস করবে এমনটাই বলছেন পি চিদাম্বরম। দেখুন। Now, first they tried
concessions on February 1, Mr. Trump was not satisfied. They tried flattery. He doesn't seem to be satisfied. If concessions and flattery have failed, and if tariffs are going to be imposed on our exports on April 2, I want to know what is the government's response. A tariff war will be in breach of the WTO, multilateral and bilateral trade agreements, and international conventions. It will wreck the world economy. It will ruin the economies of developing countries. A tariff war will lead to a trade war. The whole world will be hurt. Let me caution the government. If a tariff war and a trade war is unleashed, I'm finishing in 10 seconds. If a tariff war and a trade war is unleashed, it will lead to depressed exports, lower FDI, higher inflation, and currency depreciation. একাধিক সংবাদ সংস্থা কিন্তু বলছে যে ট্রাম্পের এই রেসিপ্রোকাল কিংবা পারস্পরিক ট্যারিফ যুদ্ধ এটা কিন্তু গোটা বিশ্বের অর্থনীতিকে একটু হলেও নাড়িয়ে দিতে পারে। 2006-এর গ্লোবাল ইকোনমিক মেলডাউনের কথা আমরা সবাই জানি, কিন্তু সেই সময় ভারতের অর্থনীতি এতটাই স্টেবল ছিল যে আমেরিকায় সেই মেলডাউনের এফেক্ট থাকলেও ভারতে তার এফেক্ট পড়েনি। শুধু ভারতের ওপর নয়, প্রভাব পড়বে গোটা বিশ্বের ওপর এই ট্যারিফ ওয়ারে। এই নিয়ে ভাবনা চিন্তা চলছে। প্রতিক্রিয়া দিচ্ছেন অর্থনীতিবিদ কৌশিক ভট্টাচার্য। এই ট্যারিফ ইম্পোজের ফলে ভারতের উপকার হবে, এটা বলছেন কৌশিক ভট্টাচার্য। শুনুন। এই ট্রাম্পের ট্যারিফ নিয়ে শুধু ভারত না, পৃথিবীর নানা দেশেই লোকের মনে প্রচুর কিউরিওসিটি, ইন্টারেস্ট যে এক্স্যাক্টলি কি হতে চলেছে। এটা শুধু ভারতের উপর ইম্প্যাক্ট না, গ্লোবাল ইকোনমির উপর ইম্প্যাক্ট আনবে। ট্রাম্প এটাকে বলছে লিবারেশন ডে। রোজ গার্ডেনে আজকে একটা অনুষ্ঠানের মাধ্যমে এক্স্যাক্ট ট্যারিফ কি হবে সেটা অ্যানাউন্স করবে। এটা কি কান্ট্রি স্পেসিফিক হবে, না সেক্টর স্পেসিফিক হবে, না প্রোডাক্ট স্পেসিফিক হবে, সেটা নিয়েও লোকে ভাবনা চিন্তা করছে। ভারতের উপর কি ইম্প্যাক্ট হবে সেটা ডেফিনেটলি কিছু ইম্প্যাক্ট তো আসবেই। সি ফুড, ফার্মা, সুগার, ওয়াইন, এই ধরনের অনেকগুলো ইন্ডাস্ট্রিতে ইম্প্যাক্ট আসবে। মিট এক্সপোর্ট আসার আশঙ্কা করছে বিশারদরা। কিন্তু এটাও ঠিক কথা যে ভারতও কিন্তু এটা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তার পদ্ধতি বিশাল কেন্দ্রীয় সরকারের স্তরে আলোচনা চলছে। এটা মনে রাখতে হবে, ভারত কিন্তু WTO মেম্বার। যখন ডেভেলপিং কান্ট্রি হিসেবে ভারত WTO-তে সাইন করেছিল, তখন ভারত এই প্রতিশ্রুতি পেয়েছিল যে ডেভেলপিং কান্ট্রি হিসেবে অনেকগুলো সুবিধা ট্যারিফের দিক থেকে ভারত পাবে। কেননা দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সুবিধা উন্নত দেশগুলো পেয়ে এসছে, ভারত পায়নি। সেই জন্য সেই সুবিধা ভারতের মতো কিছু দেশ পাবে। সেজন্য ভারত প্ল্যান করছে যে এই নিয়ে লবি করবে, কিন্তু কিছু বেনিফিটও হবে। ভারতের থেকেও বেশি ট্যাক্স চীন বা এই ধরনের দেশগুলোর ওপর পড়তে চলেছে। তার ফলে অনেক ম্যানুফ্যাকচারিং ভারতে শিফট হবে। এছাড়া ভারতের অটোমোবাইল সেক্টর গেইনার হবে, বিকজ চাইনিজ কার, ইউরোপিয়ান কারের তুলনায় ভারতের টাটা মাহিন্দ্রার কার আমেরিকাতে সস্তা হবে। এবার দেখুন, ট্রাম্প যে ট্যারিফ ওয়ার শুরু করছে তাতে আমাদের কতটা উপকার হবে আর আমাদের কতটা ক্ষতি হবে তাই নিয়ে বিস্তর বিতর্ক চলবে। তবে মোটামুটি ইকোনমিস্ট মহল এইটা বলছেন যে হ্যাঁ, কিছু ক্ষতি হবে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী $3 বিলিয়ন ক্ষতি না হলেও কিছু তো ক্ষতি হবে। আবার কিছু দিকে আমরা মার্কেট আরো কম্পিটিটিভ ভাবে পাবো। ভারত হয়তো আরো কম্পিটিটিভ একটা জনারে ঢুকতে পারবে। কিন্তু তার জন্য সারা বিশ্বের অর্থনীতিকে ট্রাম্প এই পারস্পরিক ট্যারিফ কিংবা পারস্পরিক শুল্ক নীতি দিয়ে যেভাবে এই মুহূর্তে নাড়িয়ে দিচ্ছেন, ঝাঁকিয়ে দিচ্ছেন, তাতে আদৌ গ্লোবাল একটি ক্রাইসিস আসতে পারে কিনা সেদিকেও চোখ রাখতে হবে। অর্থাৎ খুব সহজভাবে বলছি, যদি হার্লে ডেভিডসনের শুল্ক 50% কমে, তাতে আমার আপনার মতো আম জনতার কিচ্ছু যায় আসে না। কারণ আমি আপনি কিন্তু সেই নর্মাল একটি গৃহস্থ মোটর বাইকই কিনবো, আমরা হার্লে ডেভিডসন কিনবো না, ওটা লাক্সারি। কিংবা এই JNB-র মতো স্পিরিট সংস্থা
তারা নিজেদের শুল্ক যদি কমায়, তাতে আমার আপনার মতো মানুষের দৈনন্দিন প্রোডাক্টে কোনো রকম কিংবা দৈনন্দিন লাইফস্টাইলে কোনো চেঞ্জ হবে না। কিন্তু যদি ফার্মা ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি, সেখানে বিশেষ করে ফার্মা, ওষুধ, সেখানে যদি শুল্ক বাড়ে, ট্যারিফ বাড়ে, সেক্টর ভিত্তিক ট্যারিফ বাড়ে, তাহলে আমার আপনার দৈনন্দিন জীবনে সমস্যা হবে। বিশ্বের খবর দেখলাম, দেশের খবর দেখলাম, এবার একটু রাজ্যের খবরে ফিরি। পাথর প্রতিমায় গতকাল বাজি ব্যবসায়ীর বাড়িতে যে বিস্ফোরণের ঘটনা ঘটে, তা নিয়ে আপনারা বিস্তারে আমাদের গ্রাউন্ড রিপোর্টে শুনেছেন, দেখেছেন ঘটনাক্রম। সেখানে নেতারা কি বলছেন সবটা শুনেছেন। এই ঘটনা ঘিরে আজও ধমধমে গোটা এলাকা। সোমবার এই বিস্ফোরণের কাণ্ডে 8 জন মারা যান, তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাদের বাকি যারা এখনো পলাতক, তাদের নিয়ে তাদের উদ্দেশ্যে খোঁজ চালাচ্ছে পুলিশ। তারই মধ্যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয় পাথর প্রতিমার এই বিস্ফোরণ নিয়ে, স্পেসিফিক্যালি বারবার এই অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ কেন হচ্ছে তাই নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন আজ উত্তরে, দেখুন। নিশ্চয়ই যে ঘটনা ঘটেছে তার তো লাইসেন্স হোল্ডার ছিল, সে তো লাইসেন্স হোল্ডার। আপনার বাড়িতে আপনি তো গ্যাসটাকে সামলে রাখবেন। আমার বাড়িতে ধরুন আমি তো রান্না করি না, যারা করে তাদের দায়িত্ব গ্যাসটাকে সামলে রাখার। এটা আমাদের অনেক শিক্ষা দেয়। লাইসেন্স হোল্ডার ক্র্যাকার। আর গুজরাটে যে 25 জন মারা গেছে সেটা লাইসেন্স হোল্ডার নয়। আমরা সবাইকে বলবো, প্লাস্টিক জমায়েত করবার আগে, ঘরে আগুন জ্বালাবার আগে, অনেকে ইন্স্যুরেন্স পাওয়ার জন্য মার্চ মাস এগুলো করে, এটা আমার জানা আছে। আমি অনেকদিন ধরে দেখছি সবচেয়ে বেশি আগুন এই সময়টাই লাগবে, মনে রাখবেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে, ডিসেম্বরে। এবং আমার তো খারাপ লাগছে, একটা পরিবারের সবাই শেষ হয়ে গেল, ওখানে ক্র্যাকার রাখার বাড়িতে কি প্রয়োজন? ক্র্যাকার আর গ্যাস সিলিন্ডার কি একসাথে থাকে না থাকা উচিত? আমি মনে করি এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা প্রত্যেকে। ধুলাহাটে যে বাজি বিস্ফোরণ কাণ্ড, তাতে একই পরিবারের 8 সদস্যর মৃত্যুর ঘটনা ঘটেছে এবং তাতেই ভেঙে পড়েছেন চন্দ্রকান্ত বণিকের মেজ কাকা প্রদীপ বণিক। তিনি বলছেন গ্রামবাসী ও পারস্পরিক চাপে বাজি ব্যবসায় আসেন চন্দ্রকান্ত বণিক। এই একটি প্রতিবেদন সেখান থেকে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার, দেখুন। প্রতিমা দোলেরহাট থানা এলাকার তিনঘেরি এলাকায় বাজি বিস্ফোরণে সোমবার রাতে মৃত্যু হয় একই পরিবারের 8 জনের। তারই বাজির ব্যবসা যেটা করতেন, যেটা শোনা যাচ্ছে যে 10-12 বছর ধরে করতেন। অতদিন মানে আপনি কি জানতেন যে এতদিন ধরে? না, 10 বছর চারেকই করছে, ছোট করে করছিল। আমি প্রত্যেক মুহূর্তে বাদী হয়েছি, প্রত্যেক মুহূর্তে আমি বাদী হয়েছিলাম। এবারে তারা ভিন্ন, আমিও ভিন্ন। নিজের ছেলে নিজের কথা শোনে না। আজ ভাইপোর মানতো আমার খুব, আমার সামনে কোনোদিন ওরা কথা বলতো না বা বন্ধও দিত না, আর আমি রাসও দিতাম, ছেলের মতো স্বভাব করতাম। মানে সেইভাবে তাদের মানুষ করেছিলাম। কিন্তু ব্যবসাটা তো কিছু আগে, এই 1 বছর হলে একটা লাইসেন্স পেয়েছে বলে ঘর বেঁধেছিল, মানে একটা ঘর করেছে। আমি সেই ঘরের বিরোধিতা করেছিলাম। আমার পাশাপাশি যেন আমার কাকার ছেলেরা, এদেরও কাছে গিয়েছিলাম, কাকার 3 ছেলে, বলি আয় সবাই মিলে ওকে নিয়ে বসি, আয় যাতে না এই বাজির কারখানাটা হয়। কেউ তার বিরুদ্ধে মুখ খোলেনি, সবাই ওর কাছ থেকে যার যখন সুবিধা অসুবিধা হয় টাকা ধার হাওলা তার কাছ থেকে নিত, বা ওরাই তার কিছু বাজি তৈরি করে দিত। রং মশাল টশাল কি করতো, এরম মশাল টাইপের জিনিসগুলো ওরা তৈরি করে দিত। কেউ এরা মোটামুটি আমার সঙ্গে সহমত হয়নি। ওরাই আজ তার বিরুদ্ধে অনেক কিছু বলছে, মিডিয়াতে দেখলাম, কিন্তু সহযোগিতা ওরাই করেছে। গ্রাম প্রতিবেশীকে ডেকেছিলাম। বুঝে শুনে করেননি হয়তো, দেখতে দেখতে বা কারোর চাপে বা পারিপার্শ্বিক চাপে তিনি এই ব্যবসা করেছেন, কিন্তু যাতে তাকে ছেড়ে দেওয়া হয় এবং পুরো যে পরিবার, কারণ পুরো পরিবারই শেষ হয়েছে এবং পুরো পরিবারের পাশে যাতে সরকার দাঁড়ায়, এমনটাই তিনি বলছেন। ক্যামেরায় সৌমেনের সঙ্গে বিউ সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা। পাথর প্রতিমার ধুলাহাটের বাজি বিস্ফোরণের ঘটনায় যিনি মূল অভিযুক্ত সেই চন্দ্রকান্ত বণিক, তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। তার 7 দিনের পুলিশ হেফাজতও হয়েছে। আজ আদালতে, অর্থাৎ কাকদ্বীপ আদালতে তাকে তোলা হয়। 31শে মার্চ রাতে সেখানে আইনজীবী বলেন, অর্থাৎ 31শে মার্চ রাতে ধুলাহাটে যে
চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বিস্ফোরক মজুদ ছিল না, এমনটাই বলছেন অভিযুক্তের আইনজীবী। তিনি বলছেন শুধু আতশবাজি রাখা ছিল, বড় আকারের বিস্ফোরণ সেই আতশবাজি থেকে হয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছে সবুজ বাজির নাম করে পাথর প্রতিমায় বেআইনি বাজি তৈরির কারবার চলে। ঢোলাহাটে পরিবেশ বান্ধব আতশবাজির লাইসেন্সই তৈরি হতো নিষিদ্ধ শব্দবাজি। লাইসেন্স পরিবেশ বান্ধব আতশবাজির তৈরি হচ্ছে নিষিদ্ধ শব্দবাজি। কারখানা এবং গোডাউনে যে পরিমাণ বাজি বা বাজির মশলা উদ্ধার হয়েছে তাতে কোথাও পরিবেশ বান্ধব বাজির দেখা মেলেনি, তবে পাওয়া গিয়েছে একাধিক নিষিদ্ধ শব্দবাজি। এখানেই প্রশ্ন উঠছে যে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে লাইসেন্স ছিল, গ্যাস সিলিন্ডার এক্সপ্লোশন হচ্ছে, না, লাইসেন্স ছিল পরিবেশ বান্ধব আতশবাজির, মজুত করা হয়েছিল নিষিদ্ধ শব্দবাজি। এটা তো প্রতারণা, এটা তো ক্রিমিনাল অফেন্স। যদিও জেলা শাসকের কাছ থেকে, জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করেছে নবান্ন, সেই রিপোর্টে আরো ডিটেলসে জানা যাবে ঠিক কেন, কাদের মততে, কিভাবে এই বেআইনি কারবার চন্দ্রকান্ত বণিক ঢোলারহাটে চালাচ্ছিলেন। তবে দিনের শেষে সত্যিটা এটাই যে গতকালকের সেই বিস্ফোরণে 8টি তরতাজা প্রাণ চলে গেল। যতই তরজা হোক, যতই রাজনীতি হোক, সেগুলো আর ফিরে আসবে না। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার ঠিক আগামীকাল সন্ধ্যে 7টায়। দেখতে থাকুন NK TV বাংলা প্রাইম টাইম। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।